প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদেরকে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে মূলদ সংখ্যার ধারণা। এবং এই মূলদ সংখ্যার ধারণার প্রথম ধারণাটা আমরা আগের দিন পড়িয়েছি। আজকে যেটা পড়ানো হবে সেই মূলদ সংখ্যার ধারণার কোষে দেখি 3 থেকে কতগুলো অঙ্ক। তাহলে ঠিক আছে, প্রথমের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ। এইখানে একটা অঙ্ক লেখা আছে, সেটা হচ্ছে কি সমীকরণটি সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ আকারে প্রকাশ করি। তাহলে এখানে একটা সমীকরণ দেওয়া আছে এবং সমীকরণটা দেখো কি আছে, টি সমান 8 - 12t। এখান থেকে আমরা যে বীজটা পাবো সেই বীজটাকে আমাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এখানে টি আছে, বাঁদিকে 12টিটা বাঁদিকে নিয়ে এলো, তাহলে প্লাস হয়ে যায় 12t সমান হচ্ছে 8, দ্যাট ইজ কত 13t সমান 8। তাহলে t সমান হচ্ছে 8/13। তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে বীজটা পাওয়া গেল, টি এর মানটা কত পাওয়া গেল, এখানে 8 পাওয়া গেল। তাহলে 8/13, তাহলে এটা একটা পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়েছে। তাহলে এটা পি বাই কিউ আকারে প্রকাশ, তাহলে এই যে বীজটা পাওয়া গেল সেটা পি বাই কিউ আকারে প্রকাশ করবে। ঠিক আছে, এরপর একটা করছি। দেখো পরের অঙ্কটা লিখে নিলাম। এখানে দেখো কি আছে, x সমান 3/8 হলে -3/8 হলে 2x + 5 এর মান কত। এখানে x এর মানটা একটা মূলদ সংখ্যার আকারে দেওয়া আছে। তাহলে মূলদ সংখ্যা যখন একটা কোনো রাশিমালাতে বসানো হচ্ছে তখন তার মানটা কত পাওয়া যাচ্ছে সেটা আমরা বের করতে গেলে কিভাবে বের করবো। তাহলে কি আছে 2x + 5, তাহলে এখানে 2 ইন্টু কত করতে হবে, x এর মানটা কত -3/8 সমান +5, তাহলে এখানে গুণ করলে কত হবে -6/8 + 5, তাহলে লসাগু করলে কত হবে 8, তাহলে -6 আর 5 × 40, দ্যাট ইজ ইকুয়াল কত 34/8। তাহলে তুমি যদি কাটাকাটি করো 2 দিয়ে 4 আর 2 দিয়ে 17, তাহলে কত 17/4। 17/4 টাকা তুমি যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করো, তাহলে এটা পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়েছে। তাহলে বুঝতে পারলাম যে x এর মান 3/8 হলে 2x + 5 এর মানটা কত হবে। তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো করব। ঠিক আছে, তাহলে এর পরেরটা দেখি। তাহলে দেখো আমরা অঙ্কগুলো লিখলাম, 4-এর দাগে কয়েকটা অঙ্ক লিখেছি। সেখানে প্রথমে একটা দেখো কি আছে, 9/11 প্লাস এখানে বক্স আছে, এখানে একটা সংখ্যা বসাতে হবে, সমান কত হবে 0। তাহলে এরকম অঙ্ক আমরা আগেও করেছি। যেমন ধরো এটা শুধু মূলদ সংখ্যা আছে, যেমন 5-এর সাথে কত যোগ করলে 0 হবে, তাহলে সেখানে কি করি -5 করি। 5-এর সাথে -5 যোগ করলে কি 0 হবে। তাহলে এটা ওইরকম, তাহলে কি হবে 9/11 এর সাথে -9/11 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো 0 পাবো। তাহলে এখানে কত হবে -11। এখানে যেমন আছে কি, তারপরটাতে দেখো -21/29, এটার সাথে কত যোগ করলে 1 হবে। তাহলে এখানটায় কি করতে হবে, তাহলে এখানটায় তোমার ধরো যে আগে করতে হবে 5-এর সাথে কত যোগ করলে 1 হবে, তখন কি করছিলাম 1 থেকে 5 বিয়োগ করে দিচ্ছিলাম, দ্যাট ইজ -4। তাহলে দেখো এখানে আমাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করতে গেলে আমার কি করতে হবে, দেখো এখানে তাহলে 1 মাইনাস এটা, তাহলে 1 মাইনাস -21/29, দ্যাট ইজ ইকুয়াল কত হচ্ছে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 21/29, দ্যাট ইজ ইকুয়াল টু 29, তাহলে কি 29 প্লাস 21, দ্যাট ইজ কত 50/29। এখানে কত হবে 50 তাহলে এখানে হবে 50/29। তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে 50/29 এর সাথে আমি যদি -21/29 যোগ করি তাহলে আমি 1 পাবো। আচ্ছা, এখানে দেখো 7/19 সাথে কত গুণ করলে 1 হবে, 7/19 এর সাথে কত গুণ করলে তোমার 9 হবে। এটাকে বলা হয় অনন্য। আমরা এর আগে দেখেছি যে
যেমন এর সাথে কত গুণ করলে 1 হয়, 1/a সমান গুণ করলে কত 1 হয়। এটাকে 1/a এটাকে বলা হয় এর অনন্যক। তেমনি 7/19 এর অনন্যক কি হবে, এটা অনন্যক মানে এটা পাল্টে দিতে হবে 19/7। তাহলে 7/19 এর সাথে 19/7 যদি গুণ করে দিই তাহলে সেটা 1 হয়ে যাবে। একই রকম ভাবে -5 এর সাথে কত গুণ করলে তোমার 1 হবে। তাহলে এখানে যেহেতু মাইনাস, যদি বলা হয় মাইনাস এর সাথে কত গুণ করলে কত হবে, তখন -1/a, এটা কি হবে -1/5 গুণ করলে তোমার 1 হবে। তাহলে আমরা দেখতে পেলাম এটা কেন করলাম, যেখানে মাইনাসে মাইনাসে প্লাস সেই জন্য যেহেতু 1 আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে আমরা এই 4 দাগের অঙ্কগুলো করলাম। এরপর আমরা তারপরের গুলো করছি। দেখো আমরা একটা অঙ্ক লিখলাম, সেখানে 5 দাগের কি 7/18 একে -5/6 অনন্যক দিয়ে গুণ করলে গুণফল করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, -5/6 অনন্যক দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হবে, 7/18 গুণিত কি -5/6 এর অনন্যক দিয়ে গুণ করলে চলবে। -7/18 কে আমি কি এর অনন্যক কত হবে, -6/5 হবে। তাহলে -6/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে, তাহলে 7 গুণিত -6, 6/18 গুণিত 5। তাহলে এখানে আগে মাইনাস চলে আসছে, যেহেতু মাইনাস আছে। তাহলে 6 দিয়ে 3 6 18, তাহলে কত হচ্ছে -7/15। তাহলে আমরা কি পেলাম, -7/15। আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে একটা অঙ্ক লিখলাম, এখানে হচ্ছে বিনিময় ও সংযোগ নিয়মের মান খুঁজি। তাহলে দেখো এখানে বিনিময় এবং সংযোগ নিয়ম কিভাবে ব্যবহার করে ওরা মানটা বের করতে হবে। তাহলে এখানে দেখো এখানে 8 আমরা 8/121 আছে, 35/169 আছে, 55/36 আছে, 78/49 আছে। আমরা এই দুটোর মধ্যে প্রথমে বিনিময় নিয়মটা অ্যাপ্লাই করবো। বিনিময় নিয়মটা অ্যাপ্লাই করবো মানে এটা এখানে লিখবো, এটা এখানে লিখবো। তাহলে 8/121 ইন্টু তাহলে 55/36 ইন্টু 35/169 এটা লিখলাম, গুণিত 78/49 যেমন আছে। এরপর আমরা যেটা করব, এই দুটো আর এই দুটো আলাদা করছি, মানে এটাকে কি করছি আমরা, সংযোগ নিয়ম করছি, মানে এটার গুণটা আগে করব, এটা গুণটা পরে করব। তাহলে 8/121 ইন্টু 55/36 এই গুণটা আগে করলাম, আর এটার মধ্যে যদি সংযোগ নিয়মটা করি তাহলে 35/169 ইন্টু 78/49। এবারে এটা দুটো আলাদা করতে, এটা মানে সংযোগ নিয়মটা আমরা অ্যাপ্লাই করা হলো। তাহলে এখানে দেখো 11 দিয়ে কাটছি, 5 11 55, 11 11 121। এখানে 4 দিয়ে কাটছি, 4 2 8, 4 9 36। তাহলে কত পাওয়া গেল, 10 পাওয়া। আর এটাতে কত করছি, 5, এখানে 7 দিয়ে 5 7 35, আর 7 7 49। আর এটা 2 2 13, 6 13 78, আর 13 13, 3 13 39। তাহলে এইভাবে আমরা পেলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, তাহলে এটা গুণ করলে কত হবে, 10 10 কত 99, নিচে উপরে কত করে 5 6 30, 30 কত 7 13 91। তাহলে এবারে আমরা এটাকে দিয়ে গুণ করে দেব। তাহলে 99 কে 91 দিয়ে গুণ করছি, তাহলে 99, তাহলে 9 9 81, 9 9 81, 81 আর 9 89। তাহলে কত 9, তাহলে 10 0 0 এখানে। তাহলে নিচে কত হয়ে যাচ্ছে, নিচে হয়ে যাচ্ছে তোমার 9009, আর উপরে তুলে আসছে 300। তাহলে এইভাবে আমরা
উম, এই সংযোগ এবং বিনিময় নিয়মকে আমরা কাজে লাগিয়ে মানটা বের করতে পারছি। বুঝছো? ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা পরের অঙ্কটাতে এলাম। সেখানে কি আছে? সেখানে বলা আছে যে 4টি মূলদ সংখ্যা লিখি যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। তাহলে দেখো 1-এর থেকে বড় এবং 2-এর থেকে ছোট যদি এরকম মূলদ সংখ্যা যদি আমাকে বের করতে হয়, তাহলে আমি কিভাবে বের করতে পারি? তাহলে দেখো, তাহলে সংখ্যা রেখাতে এই বিন্দুগুলো যে মূলদ সংখ্যাগুলো বের হবে সেটা কোথায় থাকবে? তাহলে দেখো, এটা 0 যদি হয়, এটা যদি 1 হয়, এটা হচ্ছে 2 হয়, এটাকে যদি আমি একটা সংখ্যা রেখা মনে করি, তাহলে বোঝা যাবে যে সংখ্যাগুলো কোথায় আছে। সংখ্যাগুলো 1-এর থেকে বড় এবং 2-এর থেকে ছোট। তাহলে 1 এবং 2-এর মধ্যে আছে। তাহলে দেখো, 1 এবং 2-এর মধ্যে যদি থাকে, তাহলে যে কোনো সংখ্যাকে বা মূলদ সংখ্যাকে 1-এর থেকে বড় এবং 2-এর থেকে ছোট যদি বের করতে হয়, তাহলে সংখ্যাগুলো আমি কিভাবে লিখতে পারি? সবগুলো কিন্তু হবে কি এক পূর্ণ, মানে সেগুলো মিশ্র ভগ্নাংশ আকারে যদি আমরা লিখি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 1/2 এরকম একটা ভগ্নাংশ দিতে পারি। এটা কি 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। তারপরেরটা দেখো, আরেকটা কি যে কোনো একটা সংখ্যা লিখতে পারি, 1/1/4, এটাও একটা হতে পারে। তারপরে কি আছে? তারপরে একটা যে কোনো এক্সাম্পল নিতে পারি, 1/1/5 নিতে পারি। তারপরে কি নিতে পারি? যে কোনো একটা সংখ্যা নিতে পারি, 1/1/6 নিতে পারি। এই মতো আমি যে কোনো সংখ্যা নিতে পারি, যে কোনো। তাহলে দেখো, এগুলোকে যদি আমরা অপ্রকৃত হয়, এগুলো অ্যাকচুয়ালি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে যদি একটু অপ্রকৃত ভগ্নাংশ আকারে লেখা হয়, তাহলে কি লিখতে পারি? এটা যেমন লিখতে পারি 5/3। তারপরটা কিভাবে লিখতে পারি? 1/1/4 মানে 5/4। তারপরটা কি লিখতে পারি? 6/5। তারপরটা কি লিখতে পারি? তারপরটা লিখতে পারি 1 মানে 7/6। তাহলে এগুলো কি? এগুলো সব মূলদ সংখ্যা। এটাও মিশ্র ভগ্নাংশ, সেটাও মূলদ ভগ্নাংশ ছিল, কিন্তু সেটা আকারটা আলাদা রকম ছিল। তাহলে এই আকার আমরা লিখলাম। তাহলে দেখো, আমরা কি পেলাম? আমরা 1 এবং 2-এর মধ্যে 1 এবং 2-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা বের করি। তাহলে যে বোঝা গেল যে 1 ও 2-এর মধ্যে যে কোনো 4টি মূলদ সংখ্যা বের করতে গেলে আমাকে সবগুলো কি এক পূর্ণ লিখতে হবে প্রথম। ঠিক আছে, দেখো এরপরে আরেকটা অঙ্ক যদি এইভাবে করা যায়, যদি ধরো এখানে একটা মূলদ সংখ্যা ধরলাম 4, মূলদ সংখ্যা না এমনি সংখ্যা, এবং এটা হলো 5। আমি যদি মনে করি যে 4টি মূলদ সংখ্যা বের করো যারা 4-এর থেকে বড় এবং 5-এর থেকে ছোট, তাহলে সেই সমস্ত মূলদ সংখ্যাগুলো আমরা কিভাবে বের করবো? তাহলে দেখো, সেই সমস্ত মূলদ সংখ্যাগুলো বের করতে গেলে তাহলে আমাকে প্রথমে একটা সংখ্যা রেখা আঁকতে হচ্ছে। তো সংখ্যা রেখাটা কিভাবে আমি সংখ্যা রেখার সাহায্যে আঁকছি? মানে সংখ্যা রেখার সাহায্যে আমি বুঝছি যে সংখ্যাগুলো ঠিক কোনখানে আছে, মানে মূলদ সংখ্যাগুলো কোথায় আছে। দেখো এখানে একটা 1 2 3 4 5। তাহলে বুঝতে পারছো যে এই যে 4 এবং 5-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা বের করতে বলেছে, তাহলে সংখ্যাগুলো কোথায় থাকবে? সংখ্যাগুলো থাকবে 4 এবং 5-এর মধ্যে। তাহলে দেখো, 4 এবং 5-এর মধ্যে যদি 4টি মূলদ সংখ্যা আমাকে বের করতে হয়, সেগুলো কি সবগুলোই কিন্তু কি মিশ্র ভগ্নাংশ আকারে প্রথমে লিখে দিলে আমি সুবিধা হবে। এমনকি সবগুলোই হবে 4 পূর্ণ। আমি যদি 4 পূর্ণই লিখি, 4 পূর্ণ যদি 1/2 লিখে একটা, তারপরে 4 পূর্ণ 1/3 লিখে একটা, তারপরে 4 পূর্ণ 1/4 লিখে একটা, 4 পূর্ণ 1/5 লিখে একটা। তাহলে 4টা আমরা মূলদ সংখ্যা পেলাম। 4টা মূলদ সংখ্যা কেমন পেলাম? 4 পূর্ণ 1/2, 4 পূর্ণ 1/3, 4 পূর্ণ 1/4 এবং 4 পূর্ণ 1/5। তাহলে বুঝতে পারছো কিভাবে আমরা যে কোনো সংখ্যাকে, মূলদ সংখ্যাকে কোনো দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে
যে মূলত সংখ্যাগুলো আছে সেই মূলত সংখ্যাগুলো আমরা বের করতে পারছি। এখানে শুধুমাত্র 4 ও 5-এর মধ্যে তোমরা যদি ভাবো যে কতগুলো, আমরা এখানে 4টা শুধু বের করতে পারি। যে কোনো দুটি সংখ্যার মধ্যে কিন্তু অসংখ্য মূলত সংখ্যা থাকতে পারে, বুঝা গেছে? যে কোনো দুটি সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা থাকতে পারে। ঠিক আছে, তাহলে এবার যদি আমি নেগেটিভের সংখ্যার দিকে যাই, দেখো তোমাকে বললো যে একটা, দুটো, চারটি মূলত সংখ্যা বের করো যারা -3 থেকে -2 মধ্যে আছে। -3 থেকে -2 মধ্যে। তাহলে তুমি একটু সংখ্যা রেখাটা এঁকে নাও। সংখ্যা রেখাটা যদি এঁকে নাও তাহলে কি হবে? 0, তাহলে এখানে -1, এখানে -2, এখানে হবে -3, আরো সংখ্যা চলে গেছে। তাহলে তুমি দেখো, তাহলে সংখ্যাগুলো আছে কি -3 আর -2 এর মধ্যে। তার মানে কোথায় আছে? এইটুকুর মধ্যে কিন্তু সংখ্যাগুলো আছে। কটা? আমাকে 4টা সংখ্যা বের করতে হবে। তাহলে -3 এবং -2 এর মধ্যে 4টে সংখ্যা যদি বের করতে হয়, তাহলে আমি কি লিখবো বলতো? সংখ্যাগুলো কি কি হবে? কত পূর্ণ হবে? এখানে কিন্তু মনে রাখবে -2 পূর্ণ কিন্তু সংখ্যাগুলো পাওয়া যাবে। তাহলে এখানে কি হবে? -2 পূর্ণ, -2 পূর্ণ 1/2 হবে, হতে পারে একটা। আরেকটা লিখবে -3 পূর্ণ 2 পূর্ণ 1/3 হতে পারে। একটা -2 পূর্ণ 1/4 হতে পারে। একটা -2 পূর্ণ 1/5 হতে পারে। তাহলে আমরা 4টে সংখ্যা এইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা বুঝলাম যে কোনো দুটি সংখ্যার মধ্যে আমাকে যদি পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করব? শুধু মাইনাসের ক্ষেত্রে কি হচ্ছে, কি হবে? এই দিক থেকে ভাবতে হবে। পূর্ণ সংখ্যাটা কি হবে? -2 এর, যেহেতু আমাদের আস্তে আস্তে এদিক থেকে বাড়ছে আর এদিক থেকে আস্তে আস্তে কমছে, সেই জন্য এটা আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটাতে আসি। দেখো, এখানে আমরা 9 দাগের একটা অঙ্ক দেখলাম। সেখানে বলেছি কি -3 ও 1/2 এর মধ্যে 10টি মূলত সংখ্যা আমাকে বের করতে হবে। আমরা আগে যে সংখ্যাগুলো নিয়েছিলাম, সেখানে নিয়েছিলাম কি, যে সংখ্যাগুলো নিয়েছিলাম সেটা পূর্ণ সংখ্যার মধ্যে মূলত সংখ্যা বের করছিলাম। এখানে আমরা দুটো মূলত সংখ্যার মধ্যে কিভাবে মূলত সংখ্যা বের করব সেটা আমরা দেখছি। এবং এটা করার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে? এই যে মূলত সংখ্যা দুটো আছে, মূলত সংখ্যা দুটো কিন্তু হরগুলো একই করতে হবে, একই হর বিশিষ্ট করতে হবে। তাহলে তোমরা কিন্তু প্রথম স্টেপটা হচ্ছে কি, একই হর বিশিষ্ট করা। তাহলে এখানে 5 আছে, এখানে 2 আছে। 5 আর 2 এর লসাগু কত? 10। তাহলে প্রথম স্টেপে তোমাকে কি করতে হবে? 10 করতে হবে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 10 হবে। এটাকেও 2 দিয়ে গুণ করলে কত হবে? 6 হবে। তাহলে প্রথম স্টেপ হলো এটা। এটাকেও যদি এটা 5 দিয়ে গুণ করতে হবে, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে 10, আর এটাকেও 5 দিয়ে 5 একটু 5। বোঝা গেল? এটা কি করলাম? প্রথমে এটাকে 5 দিয়ে গুণ করলাম, এটাকেও 5 দিয়ে গুণ করছি, এটাকে 2 দিয়ে গুণ করছি, এটাকেও 2 দিয়ে। কেন? এরপরে দেখো দুটোরই হরে কিন্তু কত চলে এসছে? হরে কিন্তু 10 চলে এসছে। তাহলে যেহেতু দুটো হরে 10 চলে এসছে, এরপরে আমি যদি সংখ্যাগুলো লিখতে থাকি, মূলত সংখ্যাগুলো লিখতে থাকি, তাহলে কি হবে? দেখো এখানে দেখা যাক 10টা সংখ্যা আসছে কিনা। 10টা সংখ্যা আসবে কি না, তাহলে দেখো 6 এর পরেরটা যেটা আসবে সেটা হবে -5 এর 10। তাহলে কি আছে? -5 এর 10। তারপরটা কি হবে? -4 এর 10। তারপরটা কত হবে? -3 এর 10। তারপরটা কত হবে? -2 এর 10। তারপর কত হচ্ছে? -1 এর 10। এইভাবে আস্তে আস্তে 0-র দিকে যাচ্ছে। এরপর কত হচ্ছে? 0 লিখতে 0-র 10 লিখতে হবে। এটা একটা মূলত সংখ্যা। তারপরে 1 এর 10, তারপরে 2 এর 10, তারপরে হচ্ছে 3 এর 10, তারপরে হচ্ছে 4 এর 10, তারপরে এটাই লিখলাম।
তাহলে দেখো 10টা এসেছে কিনা, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10, আমাদের 10টা চলে এসেছে। যদি না 10টা সংখ্যা পাওয়া যেত তখন এই হরটাকে আবার বাড়িয়ে দিতাম, আরো এক স্টেপ বাড়িয়ে দিতাম। আমরা দেখো পরের আরেকটা অঙ্ক করবো, যেখানে যখন আমরা 10টা পাবো না তখন আমরা কিন্তু তারপরে কিভাবে তার হরটাকে আর একটু বাড়িয়ে দিয়ে মানে মূল মাঝখানে মূলত সংখ্যাগুলো বেশি পাওয়া যায় সেটা দেখো। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটাতে আসি। দেখো আমরা তার পরের অঙ্কটাতে এলাম, সেখানে বলেছে যে 1-এর 3 ও 3-এর 5-এর মধ্যে 5টি মূলত সংখ্যা লেখো। তাহলে 1-এর 3 ও 3-এর 5-এর মধ্যে মূলত সংখ্যা লিখতে গেলে প্রথমে আমরা কি লিখছি, 1-এর 3 লিখছি আর তারপর লিখছি 3-এর। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে বললাম, এটাকে একই হর বিশিষ্ট করতে হবে। তাহলে 3 এবং 5-এর লসাগু কত হয়, 15 হয়। তাহলে 15 যদি করতে হয় তাহলে কি হবে, 3কে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1কেও কিন্তু 5 দিয়ে গুণ করতে হবে। এখানে কত, 5কে 3 দিয়ে গুণ করতে হবে আর 3কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে 9/15, এখানে কত হচ্ছে 5/15। আমি যদি এই 15 হর বিশিষ্ট মূলত সংখ্যা বের করি, তাহলে 5-এর পরে যে সংখ্যাটা আসবে সেটা হবে 6/15, 7/15, 8/15, 3টে সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে এরপরে কি করতে হবে, এই মূলত সংখ্যাটাকে আর একটু বাড়িয়ে দেবো, মানে হরটাকে আর একটু বাড়িয়ে দেবো, আর একটা গুণিতক করে দেবো। তাহলে এটাকে 15টাকে আবার দ্বিগুণ করে দেবো, 15টাকে আর দ্বিগুণ করে দিলে উপরটাকেও দ্বিগুণ করে দিতে হবে। তাহলে কত হবে 30 আর এখানে 10, এখানে কত হয়ে যাবে 30 আর এখানে কত 9। এরপরে দেখো তো 10/30 এবং 18/30 এর মধ্যে 5টা মূলত সংখ্যা পাবো কি। দেখো 10-এর পরে আছে 11, 12, 13, 14, 15, 16, 17, মানে 7টা পেয়ে যাচ্ছে, 5টা লিখলেই হবে। তাহলে মাঝখানে 5টি মূলত সংখ্যা কি পাওয়া যাবে, একটা হচ্ছে তোমার 11/30, তারপরে হবে 12/30, তারপরে হবে 13/30, তারপরে হবে 14/30, তারপরে হবে 15/30। তাহলে 5টা যেহেতু বলেছে আমরা 5টা লিখে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে 1-এর 3 ও 3-এর 5-এর মধ্যে কিভাবে মাঝখানের মূলত 5টি মূলত সংখ্যা পাবো। এই যদি আরো বেশি বলতো তখন এই হরটাকে আবার গুণিতক করে দিত, তখন আরো বেশি মূলত সংখ্যা পাওয়া যেত। যদি আমরা একই হর, এমনিতে অনেক মূলত সংখ্যা আছে কিন্তু সেখানে এই 30 হর বিশিষ্ট আমাকে মূলত সংখ্যাগুলা বের করছি, যাতে আমি বের করতে সুবিধা হয়। তাহলে বুঝতে পেরেছো কিভাবে অঙ্কগুলো করানো হচ্ছে, মাঝে এখানে মূলত সংখ্যাগুলো বের করেছে। তোমরা বাকি অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, আশা করি তোমরা করতে পারবে।